नमस्कार बंधुरा काश्मीर सिरिजेर द्वितीय पर्वे भिडियो निये चले एलाम तोमादेर काछे। आगेर पर्वे तोमरा देखेछिले आमरा दक्षिणेश्वर स्टेशन थेके जम्मू तावाई ट्रेन धरे जम्मू तावाई स्टेशने एसे पौंछेछिलाम। स्टेशनेर बाइरे ब्रेकफास्ट खेये निलाम। बड़ा आर साम्बार सहयोगे भालोई पेट भरे गेल। आमरा आज जम्मू थेके पहलगामे जाबो। बेश बड़ो टीम आमादेर, सबाई खूब एक्साइटेड काश्मीर भ्रमण निये। आमरा मालपत्र निये एगिये चललाम। जम्मूर शिव शक्ति मार्केटेर पाश दिये एसे पौंछालाम रास्ताय। एखानेर दोकानगुलिते अनेक ड्राई फ्रुट्स बिक्री होच्छे। आमादेर सब ट्रैभेलार गाड़ी दाड़िये आछे एखाने। आमरा बैगपत्र तुले देওয়ার पर गाड़ी छेड़े दिल। आमादेर गंतव्य काश्मीरेर पहलगाम। अनेके श्रीनगर दिए प्रथम दिन शुरू करे, आमरा करब पहलगाम दिए। आज दिनेर बेला गाड़ीतेई थाकते हबे। पहलगाम पौंछाबार कथा रातेर दिके। जम्मू शहरेर मध्य दिए आमरा एगिये चलेछि पहलगामेर उद्देश्ये। बेश सुंदर साजानो गोछानो शहर जम्मू। एखन आगेर थेके आरो बेशी डेभेलप हये गेछे। जम्मू और काश्मीरेर शीतकालीन राजधानी हलो जम्मू। एछाड़ाओ जम्मू जेलार सदर दफ्तर और बृहत्तम शहर। जम्मू शहर ताउई नदीर तीरे अवस्थित। এই শহরটি 280 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। জম্মু শহরটি উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে সিন্ধু গাঙ্গেয় সমভূমির উত্তরাংশ দ্বারা বেষ্টিত। जम्मू হচ্ছে जम्मू और काश्मीरेर द्वितीय जनबहुल शहर। जम्मूते हरिनिवास आवास अवस्थित जा काश्मीरेर शेष महाराजा हरि सिंहेर आवास छिलो। काश्मीरेर भारत चुक्तिर चुक्तिपत्र जम्मू थेके महाराजा स्वाक्षर करेन। अनेक सुंदर रास्ताघाट एखन काश्मीरे जाबार जन्य तैरी होच्छे। आमरा एखन ताउई नदीर ओपर ब्रिज दिये जाচ্ছি। आमरा भालो गतिते एगिये चलेछि। जम्मू थेके माता वैष्णव देवी जावा जाय। भीषण जनप्रिय धर्मस्थान श्री श्री माता वैष्णव देवी। एखन तो काटराते स्टेशनও निर्मित हये गेছে। खूब शीघ्रई जम्मू थेके डायरेक्ट बंदे भारत ट्रेन श्रीनगर जाওয়া যাবে। চেনার নদীর ওপর ব্রিজ নির্মাণ হয়ে গেছে। এখন जम्मू थेके काश्मीर जाबार पुरो रास्ताय एखन डाबल लेनेर हये गेছে। बेशिरभाग रास्ताय प्राय हयेई गेছে, आबार एखोनो अनेक जायगाय रास्तार काजও चलছে। आमरा एबार प्रथम एकटा छोटो टानेले प्रवेश करलाम। जम्मू थेके श्रीनगर जाबार रास्ता एखन प्रभूत उन्नति हच्छे। सेई हिसेबे एई टानेलगुली निर्मित हयेছে, जार फले एखन गाड़ीते समयও कम लागे और शीतेर समयও যাতায়াতে কোনো তেমন সমস্যা হয় না। সারা বছরই জম্মু ও শ্রীনগরের যোগাযোগ অক্ষুণ্ণ থাকে। প্রবল ঠান্ডার সময় এখানে আগে অনেক রাস্তা বন্ধ হয়ে যেত। টানেল হয়ে যাওয়াতে এখন অল ওয়েদার কন্ডিশনে এই রাস্তাগুলি ব্যবহার করা যায় এবং এক পাহাড় থেকে আরেক পাহাড় খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমরা দ্বিতীয় টানেলে প্রবেশ করেছি। টানেলের ভেতরটা সুন্দর লাইট করা আছে। পুরো কংক্রিটের দেওয়াল ভেতরটা। সুরক্ষারও ব্যবস্থা যথেষ্ট আছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় টানেল অতি গুরুত্বপূর্ণ অংশ। এখন আমাদের দেশে প্রচুর সংখ্যায় টানেল নির্মাণ হচ্ছে। বর্তমান ভারত সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে বহুল পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে একটি অংশ হলো দেশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা মসৃণ করবার জন্য টানেল নির্মাণ। আজকে আমাদের রাত্রিবাস পেহেলগামে। জম্মুতে তো গরম আবহাওয়া পেয়েছি। যত কাশ্মীর উপত্যকার কাছে যাব তত ঠান্ডা বাড়বে। সবাই খুব আনন্দই পাচ্ছে এই যাত্রায়। সবারই একটা ইচ্ছা থাকে কাশ্মীর ঘুরতে যাবার। আর বিশেষ করে বাঙালিদের 8 থেকে 80 সবারই পছন্দ কাশ্মীর। আগামীকাল সকাল থেকে আমাদের মূল ভ্রমণ শুরু হবে।
জম্মুতে প্রচুর পাহাড় কেটে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে এখন। সরকারের লক্ষ্য সারা ভারতবর্ষের সাথে রেল সড়ক ও বিমান যোগাযোগ সুদূর করা। আর যোগাযোগ যত উন্নত হবে তত পর্যটক বেশি করে কাশ্মীর ঘুরতে আসবে। আমরা এগিয়ে চললাম কাশ্মীরের উদ্দেশ্যে। টানেল থেকে বেরিয়ে এলাম আমরা। অনেকটাই লম্বা টানেল ছিল এটি। দারুণ অভিজ্ঞতা হচ্ছে আমাদের। এই যাত্রাপথটি আমরা ভালোই এনজয় করছি সবাই। দূরে পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। পীর পাঞ্চাল পর্বতশ্রেণী ভেদ করে আমরা পৌঁছব কাশ্মীর উপত্যকায়। আমরা যতই এগোচ্ছি ততই চেঞ্জ হয়ে যাচ্ছে প্রকৃতি আস্তে আস্তে। আকাশও পরিষ্কার হচ্ছে। এই পথেই জম্মু কাটরা হয়ে উধমপুরের ওপর দিয়ে যাব আমরা। আকাশ পরিষ্কার হতে কাশ্মীরের সৌন্দর্য আরও ফুটে উঠছে। জম্মু জেলা থেকে যতই কাশ্মীর উপত্যকার কাছে যাব ততই প্রকৃতি চেঞ্জ হতে থাকবে। প্রচুর ভিডিও দেখেছি কাশ্মীরের। এবার সেই সব কিছু নিজের চোখে দেখতে পাচ্ছি। সত্যি এই যাত্রাপথটি খুবই সুন্দর। কাশ্মীর সত্যি সৌন্দর্যের দিক থেকে অনেক এগিয়ে আছে। ভারতবর্ষের মধ্যে পর্যটকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্থানের মধ্যে একটি হলো কাশ্মীর। বিদেশিদের মধ্যেও সমানভাবে জনপ্রিয় কাশ্মীর। মুঘল আমলে মোগল সম্রাটদের খুব পছন্দের জায়গা ছিল এই কাশ্মীর। বরাবরই কাশ্মীর জনপ্রিয় ছিল। আমরা উধমপুরে ঢুকে পড়েছি অলরেডি। মাঝে মাঝে দোকানপাটও ঘরবাড়ি দেখতে পাচ্ছি। আমরা জম্মু থেকে কাশ্মীর উপত্যকার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমাদের কোনো বোরই লাগছে না। আমরা উধমপুর দিয়ে এগিয়ে যাচ্ছি এখন। এটি একটি জম্মুর উল্লেখযোগ্য অঞ্চল। ভালোই জনসংখ্যা উধমপুরে। উধমপুর হলো জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার একটি শহর এবং একটি পৌর পরিষদ। এটি উধমপুর জেলার সদর দপ্তরও বটে। রাজা উধম সিংয়ের নামানুসারে এটির নামকরণ করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর একটি ফরওয়ার্ড বেস সাপোর্ট ইউনিটও এখানে অবস্থিত। জাতীয় সড়ক 1-তে সড়কপথে ভ্রমণের সময় সশস্ত্র বাহিনী উধমপুরকে জম্মু ও শ্রীনগরের মধ্যে একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে, যা পরবর্তীতে জাতীয় সড়ক 44 নামে নামকরণ করা হয়েছে। উধমপুরের মূল ভাষা হল ডোগবা ভাষা। এখানে পর্যটকদের আকর্ষণের মধ্যে রয়েছে পাটনি টপ, পানচারি লন্দর, লাঠাধর, রামনগর, যুগধর, জিম্বাগড় ইত্যাদি। প্রচুর বাড়িঘর দেখতে পাচ্ছি উধমপুর শহরে। প্রচুর মন্দিরও দেখতে পাচ্ছি। পাহাড়ের মধ্যে সুন্দরভাবে একটি শহর গড়ে উঠেছে। দারুণ রাস্তাঘাট এখানে। পাহাড় শ্রেণী পরিষ্কার দেখা যাচ্ছে আর তার সাথে নীল আকাশ। সত্যি যত এগোচ্ছি প্রকৃতি তত সুন্দর হয়ে যাচ্ছে। আমরা কাশ্মীর উপত্যকার ভালো ওয়েদার পাবো আশা রাখছি। পুরো রাস্তায় দেখছি ডবল লেন করা আছে। পাহাড়ের কোলে কিছু কিছু বাড়িঘরও দেখতে পাচ্ছি।
উধমপুর জাতীয় মহাসড়ক NH-44-এ অবস্থিত। বাস পরিষেবা উধমপুরে আসা যাওয়ার জন্য সবচেয়ে সাধারণ মাধ্যম। কাশ্মীর উপত্যকা এবং জম্মুর সাথে ঘন ঘন যোগাযোগ ব্যবস্থা রয়েছে। জম্মু, শ্রীনগর এবং আশেপাশের অন্যান্য শহরগুলিতে যাওয়ার জন্য ট্যাক্সি পরিষেবাও পাওয়া যায়। রেল দ্বারা উধমপুর জম্মুর সাথে সংযুক্ত ভালো রকমভাবে। 2005 সালে নয়াদিল্লি থেকে উত্তর সম্পর্ক এগান্তি এক্সপ্রেস ট্রেনটি এই লিঙ্কে প্রথম চলাচলকারী ট্রেন ছিল। 1 ডজনেরও বেশি দূরপাল্লার ট্রেন হয় উধমপুর রেলওয়ে স্টেশনে। ট্রেনগুলি জম্মু ও উধমপুরকে সংযুক্ত করে। উধমপুরকে কাশ্মীর উপত্যকার সাথে রেলপথের মাধ্যমে সংযুক্ত করে। এখন শ্রীনগর পর্যন্ত ডাইরেক্ট ট্রেন চলাচল হচ্ছে, যার ফলে যাত্রী ও রসদ রেলপথে শ্রীনগর পর্যন্ত যেতে কোনো অসুবিধা হবে না। পরবর্তীকালে হয়তো ভারতবর্ষের আরও জায়গা থেকে শ্রীনগর ট্রেনে যাওয়া যাবে। ভারতীয় বিমান বাহিনীর উধমপুর বিমানঘাঁটি উধমপুরে অবস্থিত, কিন্তু এটি বেসামরিকদের জন্য উন্মুক্ত নয়। জম্মু বিমানবন্দর হল নিকটতম বেসামরিক বিমানবন্দর। 2017 সালে জম্মু উধমপুর জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ রাস্তাটির একটি বড় পুনর্নির্মাণ করা শুরু করে। কাজটি 20 জুন 2017 সালে সম্পূর্ণ হয়েছিল। উধমপুর শহরটি উধমপুর পৌর কমিটির দ্বারা পরিচালিত হয়, যার 22টি পৌর ওয়ার্ড রয়েছে। শহরের জলবায়ু উপক্রান্তীয়। গ্রীষ্মের সময় তাপমাত্রা 40 ডিগ্রির বেশি হতে পারে, তবে শীতকালে হিমাঙ্কের নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বার্ষিক বৃষ্টিপাত 130 সেমি। মধ্য উধমপুরে খুব কমই তুষারপাত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলিতে ভারী তুষারপাত হয়েছে। জম্মু ও কাশ্মীরের 80%-এরও বেশি মানুষের প্রধান জীবিকা কৃষি। প্রধান খাদ্যশস্য হল গম, ধান এবং ভুট্টা। রাজ্যের কিছু অংশে যব, জোয়ার এবং বাজরার চাষ করা হয়। পাটনিটপ উধমপুরের একটি জনপ্রিয় পর্যটন স্থল। একটি মালভূমিতে 6640 ফুট উচ্চতায় এটি অবস্থিত। এই স্থানের খুব কাছাকাছি জায়গায় চেনাব নদী প্রবাহিত হয়। এটি জম্মু ও উধমপুরের সবচেয়ে কাছের শীতকালীন রিসর্ট ও প্রাকৃতিক আকর্ষণ। অনেকেই হাতে সময় থাকলে এই পাটনিটপে ঘুরে আসে। শীতকালে পাটনিটপে ঘন ঘন তুষারপাত এবং তুষার ধসের কারণে জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়ক প্রায়শই বন্ধ হয়ে যেত, যার ফলে যানবাহন দীর্ঘ লাইন তৈরি হতো। কখনো কখনো কয়েক দিন ধরে স্থায়ী হয়ে যেত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেলটি খোলার মাধ্যমে এই চ্যানেলগুলি হ্রাস করা হয়েছিল। 9.2 কিমি ডেমাইল লম্বা এটি ভারতের দীর্ঘতম সড়ক টানেল। এই টানেলটি পাটনিটপের দক্ষিণে চেনান শহর থেকে প্রায় 2 কিলোমিটার শুরু হয় এবং পাটনিটপের উত্তরে পাশরি গ্রাম পর্যন্ত বিস্তৃত হয়। এটি জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব 31 কিলোমিটার কমিয়ে দেয়। উধমপুর থেকে বাসে করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় পাটনিটপে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই টানেলে পৌঁছে যাব। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পাটনিটপের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে, যার ফলে ভারী তুষারপাত হয় এবং শীতকালীন এক আশ্চর্য ভূমি তৈরি হয়। পাটনিটপকে কাশ্মীরের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। আমরা হাইওয়ের ধারে দাঁড়িয়ে একটু খাবার খেয়ে আবার এগিয়ে চললাম।
খুব সুন্দর ভূপ্রকৃতি এখানে। নীল আকাশ আর চারিদিকে শুধুই পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। আর মাঝে মাঝে দোকানপাটও আছে, যার মধ্যে খাবার দোকানই বেশিরভাগ। সত্যি রাস্তাঘাট এত সুন্দর এখানে যে কি বলবো, খুব ভালো মেনটেন করা হয় বোঝাই যাচ্ছে। দূরে অনেক ঘরবাড়ি দেখতে পাচ্ছি আমরা। জম্মুতে জনসংখ্যা ভালোই বোঝা যাচ্ছে। মূলত গ্রীষ্মপ্রধান বেশিরভাগ এলাকা জম্মুর। আমরা এবার শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের কাছেই চলে এসেছি। টানেলের মুখ দেখতে পাচ্ছি। আমরা এবার সবাই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল দেখব বলে উৎসুক হয়ে আছি। টানেলের সামনেটা দারুণ সুন্দর। রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এটা পাটনিটপের দক্ষিণে অবস্থিত চেনানি গ্রাম। আমরা টানেলে প্রবেশ করলাম। সুন্দর করে লাইটিং করা আছে ভেতরটা। টানেলটি বেশ চওড়া। এর ভেতরেই দুটো লেন দিয়ে আপ অ্যান্ড ডাউন হিসেবে গাড়ি চলাচল করছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল NH-40 একটি অংশ। এই সুড়ঙ্গটি নির্মাণের কাজটি 2011 সালে শুরু হয় এবং 2017 সালের 2রা এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সুড়ঙ্গের উদ্বোধন করে। এই টানেলের আরেকটি নাম চেনানি নাসরি টানেল। এটি সম্পূর্ণরূপে সংহত সুড়ঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ ভারতের প্রথম সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটি জম্মু ও শ্রীনগরের মধ্যবর্তী দূরত্ব 30 কিলোমিটার এবং ভ্রমণকে 2 ঘন্টা কমিয়েছে। আমরা টানেল থেকে বেরিয়ে এলাম। আমরা প্রকৃতির মাঝে এগিয়ে চলেছি। আকাশে সাদা মেঘ আছে। দূরে সব পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। আমরা বাইরে কাশ্মীরের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। সত্যি শরীরে ক্লান্তি নেই কোনো আমাদের। আমরা এগিয়ে চলেছি ন্যাশনাল হাইওয়ে NH-44 দিয়ে। জাতীয় সড়ক NH-44 ভারতের মধ্যে দীর্ঘতম একটি প্রধান উত্তর দক্ষিণ জাতীয় সড়ক। এটি শ্রীনগর থেকে শুরু হয়ে কন্যাকুমারীতে সমাপ্ত হয়। মহাসড়কটি জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যগুলিকে অতিক্রম করে। NH-44 কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ দ্বারা নির্মাণ করা হয়েছে। NH-1 জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু হয় এবং পাঞ্জাব ও হরিয়ানার প্রাক্তন NH-1 হয়ে দিল্লিতে শেষ হয়। প্রাক্তন NH-এর অংশ দিয়ে 7টি জাতীয় মহাসড়ক সম্পূর্ণ বা আংশিকভাবে সংযুক্ত করে প্রতিষ্ঠিত হয়। পর্যায়ক্রমে এই জাতীয় সড়কের উন্নয়ন হয়ে চলেছে। ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থায় এর বিশেষ গুরুত্ব রয়েছে। রাস্তার ধারে ছোট বড় মন্দির দেখতে পাচ্ছি।
আর প্রচুর বৈষ্ণব ধাবা দেখতে পাচ্ছি, যেখানে শুধুমাত্র নিরামিষ খাবার পাওয়া যায়। অমরনাথ যাত্রার সময় সারা ভারতবর্ষ থেকে অনেক পুণ্যার্থী কাশ্মীরে আসে। সারা বছরই অমর গুহা বরফে ভর্তি থাকে, শুধুমাত্র কিছু মাস পুণ্যার্থীদের জন্য খোলা থাকে। বেশ দুর্গম এই যাত্রাপথ। এখন জম্মু থেকে কাশ্মীরের পথে প্রচুর টানেল নির্মাণ হচ্ছে, যার ফলে যাতায়াত আরও সহজ হয়ে গেছে। আর বর্তমানে খাবার দোকান প্রচুর এখানে। পেহেলগাম থেকে অমরনাথ যাত্রা শুরু হয় প্রধানত। দূর পাহাড়ি থেকে প্রচুর পুণ্যার্থী যাত্রা শুরু করে। অমরনাথ গুহা একটি হিন্দু তীর্থক্ষেত্র, যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি একটি শৈব তীর্থ। এই গুহাটি সমতল থেকে ৩,৮৮৮ মিটার উঁচুতে অবস্থিত। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর এই তীর্থ থেকে ১৪১ কিলোমিটার দূরে অবস্থিত। গুহাটি পাহাড় ঘেরা, আর এই পাহাড়গুলি সাদা তুষারে আবৃত থাকে বছরের অনেক মাস ধরে। এমনকি এই গুহার প্রবেশপথও বরফে ঢাকা থাকে। গ্রীষ্মকালে খুব স্বল্প সময়ের জন্যই এই পথ দ্বারা প্রবেশের উপযোগী হয়। তখন লক্ষ লক্ষ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অমরনাথের গুহাতে চুঁইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে। জুন জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় এই অমরনাথ যাত্রা, শেষ হয় জুলাই আগস্টের মাসের গুরু পূর্ণিমার সময়। যাত্রার জন্য প্রথমে শ্রী অমরনাথজি মন্দির সমিতির ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হয়। যাত্রাপথ পূর্বেই ঠিক করে নিতে হয়। অমরনাথ যেতে গেলে পেহেলগাঁও শহর অতিক্রম করতে হয়। পেহেলগাঁও থেকে অমরনাথ যেতে 5 দিন সময় লাগে। অমরনাথ যাওয়ার জন্য আগে প্রত্যেক যাত্রীর রেজিস্ট্রেশন করতে হয়। চন্দনবাড়ি ক্যাম্প থেকে এই যাত্রা শুরু হয়। আমরা আজ পেহেলগাঁও পৌঁছে যাব। আগামীকাল চন্দনবাড়ি ক্যাম্পে যাব। এখন তো সবই বরফে ঢাকা থাকবে আশা করছি। এখানে হাইওয়ের ধারে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি। রাস্তায় অনেক জায়গায় সুন্দর সুন্দর ব্রিজ ও ফ্লাইওভার নির্মিত হয়েছে, যার ফলে যাতায়াত আরও সহজ হয়ে গেছে। রাস্তায় কোনো জ্যাম নেই গাড়ি ঘোড়ার। আমরা এগিয়ে চললাম। বাইরের প্রকৃতি দেখতে দেখতে আবার টানেলে এসে প্রবেশ করলাম। এই টানেলটির 2টো অংশ আছে, একটি আপ ও একটি ডাউন। একটি যাবার ক্ষেত্রে ব্যবহার হয়, আরেকটি আসবার ক্ষেত্রে। টানেলের ভেতর খুব ভালো আলোর ব্যবস্থা করা আছে। বেশ বড় এই টানেলটিও। এর নাম ঠিক লক্ষ্য করা হয়নি। আমরা বেরিয়ে আসলাম টানেল থেকে। ঝকঝকে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা। আস্তে আস্তে প্রকৃতিও চেঞ্জ হচ্ছে। কোনো কোনো পাহাড় রুক্ষ, আবার কোনোটা সবুজে ভরা। জম্মু থেকে আসবার পথে আমরা বৈষ্ণবদেবী পাহাড়ও দূর থেকে দেখেছি। বৈষ্ণবদেবী মন্দির একটি হিন্দু মন্দির। এটি পরম দেবী আদিশক্তির অন্যতম প্রধান রূপ বৈষ্ণবদেবীকে উৎসর্গ করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে ত্রিকুট পাহাড়ের ঢালে কাটরায় এর অবস্থান। এটি 52টি মহাশক্তিপীঠের মধ্যে একটি বলে মনে করা হয়। আমরা এখন কাশ্মীরের একটি প্রধান নদীর পাশ দিয়ে যাচ্ছি। রাস্তার পাশের নিচেই নদী প্রবাহিত হচ্ছে। দারুণ জলের রং দেখতে পাচ্ছি নদীটির। দূরে পাহাড়ের ঢালে বাড়িঘর দেখা যাচ্ছে। ছোট গ্রাম বলা যায়। এখন আকাশে মেঘ আছে দেখছি। নদীর ওপর ব্রিজও নির্মিত হয়েছে। আমরা নদীর ওপর ব্রিজ পার হচ্ছি। বেশ বড় নদীটি। দূরে বাড়িঘর দেখতে পাচ্ছি। নদীর এই ব্রিজ বিশেষ গুরুত্বপূর্ণ বোঝাই যাচ্ছে। এবার আমাদের বাম দিকে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছি। বেশ ভালোই মানুষের বসবাস এখানে। অনেকক্ষণ পর এরকম বড় জনবসতি দেখতে পাচ্ছি। নিচে নদীও রয়েছে, মন্দিরও দেখতে পাচ্ছি আছে। পাহাড়ের পাদদেশে এই জনবসতি গড়ে উঠেছে। অনেকগুলি পাহাড় শ্রেণী পরপর দেখতে পাচ্ছি। প্রত্যেকটি পাহাড়ই একদম সবুজ। ভালোই এনজয় করছি আমরা এই যাত্রাপথটি।
আগে এই হাইওয়েতে মাঝে মাঝেই জঙ্গির অ্যাটাক হতো। প্রাণহানির ঘটনাও ঘটেছে অনেক, বিশেষ করে নির্মাণ কর্মীদের ওপর তো মাঝে মাঝেই অ্যাটাক হয়। পাহাড়ের ঢাল দিয়ে রাস্তাটি এগিয়ে চলেছে, দারুণ দেখতে পাচ্ছি এখান থেকে। প্রতি বছর লক্ষাধিক ভক্ত এই মন্দিরে আসেন। এটি ভারতের অন্যতম ধনী মন্দির। মন্দিরটি শ্রী মাতা বৈষ্ণব দেবী সাইনবোর্ড দ্বারা পরিচালিত হয়। মন্দিরটি জম্মু শহর থেকে প্রায় 61 কিলোমিটার দূরে এবং ত্রিকুট পাহাড়ের কাটরা থেকে 12 কিলোমিটার দূরে 5200 ফুট উচ্চতায় অবস্থিত। পবিত্র গুহাটির ভূতাত্ত্বিক গবেষণায় বয়স প্রায় 10 লাখ বছর বলে উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদে ত্রিকুট পাহাড়ের উল্লেখ আছে, যেখানে মন্দির অবস্থিত। আমরা পাহাড়ের ঢালে হাইওয়ে দিয়ে এগিয়ে চলেছি। এই হাইওয়েতে অনেক ল্যান্ডস্লাইড জোন আছে, যেখানে মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়। বর্তমানে টানেলগুলি নির্মাণ হওয়াতে সেই অসুবিধাগুলি এখন একটু কমেছে। ঠান্ডা বাড়ছে একটু একটু করে যত আমরা কাশ্মীর ভ্যালির দিকে এগোচ্ছি। বাম পাশে দেখছি প্রচুর বড় বড় পিলার ও ফ্লাইওভারের অংশ। বিশাল এলাকা জুড়ে পরিকাঠামো নির্মাণ হচ্ছে। বুঝতে পারছি এখানে পিলার দিয়ে অনেক উচ্চতায় ফ্লাইওভার ও ব্রিজ নির্মিত হচ্ছে। এরপরে জম্মু ও শ্রীনগর হাইওয়ে আরও সুগম হয়ে যাবে পর্যটকদের কাছে। আমরা চা খেতে দাঁড়ালাম একটি ধাবায়। সবাই ঠান্ডার পোশাক পরে নিলাম। প্রচুর ঠান্ডা বেড়ে গেছে। স্থানীয়দের এবং কিছু পণ্ডিতদের মধ্যে আরও একটি মতবাদ রয়েছে, যেখানে বানিহাল শব্দটির উৎপত্তি ফার্সি থেকে বলে। মনে করা হয় ফার্সি ভাষায় নিহাল শব্দের অর্থ সবুজ
এবং তাই বানিহাল অর্থ চিরসবুজ। কিছু প্রাচীন গ্রন্থে এটিকে দেবগোল নামেও উল্লেখ করা হয়েছে, যার অর্থ দেবতাদের বাসস্থান। সত্যি দারুণ লাগছে বাইরেটা দেখতে, যা ভিডিওতে দেখেছি তার থেকেও দারুণ লাগছে। এবার আমাদের বাম দিকে বানিহাল রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। বানিহাল রেলওয়ে স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1702 মিটার উচ্চতায় অবস্থিত। এটি 26শে জুন 2013 সালে চালু হয় এবং বানিহাল থেকে বারামুল্লা পর্যন্ত প্রতিদিন ট্রেন চলাচল করে। এতদিন পর্যন্ত অনেকেই জম্মু বা উধমপুর থেকে বানিহাল পর্যন্ত সড়কপথে গিয়ে বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেনে যেতেন, আর এখন তো জম্মু ও শ্রীনগর রেলপথ সম্পূর্ণ চালু হয়ে গেছে। 35 ক ধারা বাতিলের পর 5ই আগস্ট 2019-এ বানিহাল থেকে বারামুল্লা পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে এটি সাধারণ যাত্রীদের জন্য পুনরায় চালু করা হয়নি। একটি বিশেষত চিত্রের শুটিংয়ের জন্য 4টি কোচসহ এটি কেবল একবার পুনরায় চালু করা হয়েছিল। ভারতীয় রেলওয়ে 22শে ফেব্রুয়ারি 2021 থেকে কাশ্মীর উপত্যকায় বানিহাল থেকে বারামুল্লা স্টেশনে ট্রেন চলাচল পুনরায় শুরু করে। প্রাথমিকভাবে 2টি পরিষেবা চালু ছিল। বানিহাল গিরিপথের নিচে পীরপগগাল পাহাড়ের মধ্যে দিয়ে 2194 মিটার উচ্চতায় 2.5 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গটি বানিহালকে পাহাড়ের অপর প্রান্তে কাজিগুন্ডের সাথে সংযুক্ত করে। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নামে জহর সুড়ঙ্গ নামকরণ করা হয়। এই সুড়ঙ্গটি 1950 সালে গোড়ার দিকে নির্মিত হয়েছিল এবং সারা বছর তুষারমুক্ত যাতায়াত নিশ্চিত করার জন্য 1956 সালের ডিসেম্বরে চালু করা হয়েছিল। তবে তুষারপাতের কারণে শীতকালে এটি কয়েক সপ্তাহ বন্ধ থাকে। এটি উভয় দিকে প্রতিদিন 150টি যানবাহনের জন্য ডিজাইনে করা হয়েছিল, কিন্তু এখন উভয় দিকে প্রতিদিন 7000-এরও বেশি যানবাহন ব্যবহার করে। আমরা প্রবেশ করলাম বানিহাল কাজিগুন্ড রোড টানেলে। প্রতিটি টানেল 7 মিটার প্রশস্ত এবং রাস্তার 2টি লেন রয়েছে। রক্ষণাবেক্ষণ এবং জরুরি স্থানান্তরের জন্য প্রতি 500 মিটার অন্তর একটি প্যাসেজ দ্বারা 2টি টানেল পরস্পরের সাথে যুক্ত। আমরা এবার কাজিগুন্ড গ্রাম দিয়ে যাচ্ছি। আকাশ অনেকটাই পরিষ্কার এখানে। কালকে পেহেলগামে ওয়েদার হয়তো ভালোই পাবো আমরা। জম্মু বারামুল্লা লাইনের জন্য একটি নতুন 7 মাইল দীর্ঘ বানিহাল কাজিগুন্ড টানেল তৈরি করা হয়েছে, যা পীরপাঞ্জাল রেলওয়ে টানেল নামেও পরিচিত, যা বানিহালের বিচলেরি উপত্যকাকে কাশ্মীর উপত্যকার কাজিগুন্ড অঞ্চলের সাথে সংযুক্ত করেছে। এই টানেলটি 8.40 মিটার প্রশস্ত এবং 7.39 মিটার উচ্চতা। শীতকালে যখন প্রতিকূল আবহাওয়ার কারণে সড়ক সুড়ঙ্গ এবং শ্রীনগর জম্মু মহাসড়ক বন্ধ হয়ে যায়, তখন রেল সুড়ঙ্গটি পরিবহনের সুবিধা প্রদান করে। পীরপাঞ্জাল রেলওয়ে সুড়ঙ্গ ভারতের দীর্ঘতম, এশিয়ার 3য় বৃহত্তম রেলওয়ে সুড়ঙ্গ। আমরা এখন কাশ্মীর উপত্যকার সৌন্দর্য দেখে বিভোর হয়ে গেছি। এতদিন যা দেখেছি ছবিতে, ভিডিওতে, আজকে নিজের চোখে সামনে দেখতে পাচ্ছি। সত্যি এই সৌন্দর্য মুখে বলে বোঝানো যাবে না। এই সৌন্দর্য দেখতেই এত দূর ছুটে আসা। দূরে যত দূর চোখ যাচ্ছে শুধুই বরফ আর বরফ। সত্যি বরফেরই ভ্যালি এখন মনে হচ্ছে কাশ্মীর উপত্যকা। দূরে পাহাড় শ্রেণী পুরোই বরফে ঢাকা। পুরো উপত্যকা জুড়ে বরফ আর বরফ। গাছগুলি সব ন্যাড়া হয়ে গেছে। দারুণ লাগছে আমাদের, যেন ছবি আজ সত্যি হয়ে গেছে। দারুণ সুন্দর রাস্তা, একদম চকচক করছে কালো।
সূর্যের আলো এখনো ভালোই আছে। এখানে অনেক দেরিতে সূর্য ডোবে, তাই এখনো আলো আছে। এখানে হাইওয়ে আর রেল লাইন পাশাপাশি যায়। লোকাল ট্রেন যেতেও দেখেছি। রাস্তার পাশেই সব বরফ স্তূপ হয়ে আছে। মাঝে মাঝেই দোকানপাটও বাড়িঘর দেখতে পাচ্ছি। সত্যি যত দেখছি ততই ভালো লাগছে কাশ্মীর উপত্যকাকে। শীতকালে সব এখানে বরফে ঢেকে যায়, তখন সত্যি জনজীবন খুব টাফ। বাড়ির মাথাগুলি এমন চাল করা আছে যাতে সব বরফ পড়ে যায় নিচে। আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। মনে হচ্ছে যেন নিচে নেমে ছবি তুলি। আমরা তো দাঁড়াতে পারবো না এখানে, সেই দাঁড়াবো পেহেলগামে গিয়ে। সত্যি ছবির মতো সুন্দর কাশ্মীর উপত্যকার গ্রামগুলি। পর্যটন এখানকার আয়ের মূল উৎস। বাম দিকে পাহাড় শ্রেণীর মাথায় এখনো সূর্য বিদ্যমান, মেঘ ঢেকে আছে, না হলে আরও একটু আলো পাওয়া যেত। পাহাড়গুলি সব বরফে আচ্ছাদিত হয়ে আছে। বাড়িগুলিও দারুণ লাগছে দেখতে। এই কাশ্মীর ভ্যালি আবার বসন্তকালে অন্য রূপ ধারণ করে। তখন গাছগুলি সব সবুজ হয়ে যায় আর হরেক রকমের ফুল ফোটে, আর পাহাড়গুলি সব সবুজ হয়ে যায়। সবচেয়ে বেশি ভিড় হয় তখনই। কাশ্মীর উপত্যকা তখন সবুজ রূপ দেখায় আমাদের। সে আবার অন্য রকমের সৌন্দর্য। আমরা পেহেলগামে ঢুকে পড়েছি। অনেক হোটেলও রয়েছে পেহেলগামে। হোটেল লোকেট করার জন্য একবার দাঁড়িয়েছিলাম আমরা, আবার এগিয়ে চললাম আমরা। বাম দিকে সব হোটেল আর রিসর্টগুলিতে আলো জ্বলছে। লিডার নদীও বইছে। রাত্রিবেলা বোঝা যাচ্ছে না ঠিক মতো। রাতের পেহেলগামে ছুটে চললাম আমরা অন্ধকারের বুক চিরে। যতটা ফাঁকা আশা করেছিলাম তত ফাঁকা এখন কাশ্মীর নয়। অনেক পর্যটকই এসেছে এবারে। রাতের পেহেলগাম বেশ সুন্দর লাগছে আমাদের। বেশিরভাগ হোটেলই সুন্দর করে সাজানো, সব আলো ঝকমক করছে। অনেক রিসর্টও রয়েছে পেহেলগামে। আগের থেকে পেহেলগামে হোটেল ও রিসর্টের সংখ্যা আরও বেড়ে গেছে। বিদেশি পর্যটকও আসছে এখন। রাস্তা যেন শেষই হচ্ছে না। এবার ইচ্ছে করছে খেয়ে দিয়ে ঘুমোতে। সারাদিন খুব জার্নি হয়েছে সবার। খুব সুন্দর করে সাজানো পেহেলগাম শহর। রাস্তার দুধার দিয়ে পথবাতি লাগানো, খুবই শোভা বাড়াচ্ছে। আর বেশি দূরে নেই আমাদের হোটেল। হোটেলে পৌঁছে চা খেয়ে নিলাম। দেখো আমাদের রুমটি কেমন ছিল। রুম হিটারও ছিল। পুরো কাঠের ঘর ছিল। পেহেলগাম ঘোরার অভিজ্ঞতা থাকছে পরের পর্বে। টাটা।